স্বাগত জানাচ্ছি, আমি রিয়াজুল করিম। দেখছেন এশিয়া পোস্টের বিশেষ আয়োজন বিয়ন্ড বিজনেস। আজকের অতিথি এমন একজন মানুষ যিনি বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রিতে নিজের পরিশ্রম, ধৈর্য আর ভিশন দিয়ে আলাদা একটি জায়গা তৈরি করেছেন। তিনি মীর মনোয়ার ইকবাল, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ব্রাইটসিজ আইটি লিমিটেড। মাত্র ৬,০০০ টাকার চাকরি থেকে শুরু করে আজ তিনি ৩০০-র বেশি মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন। বাংলাদেশের ইআরপি ও এন্টারপ্রাইজ সফটওয়্যার সেক্টরে ব্রাইটসিজ এখন একটি পরিচিত নাম। জাতীয় পর্যায়ে পেয়েছেন একাধিক সম্মাননা ও স্বীকৃতি। ব্যস্ত সময়ের মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য শুরুতে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? জি ভালো, আপনাকেও ধন্যবাদ। শুরুতেই আমরা যদি একটু জেনে নিই যে আপনার ছোটবেলা কোথায় কেটেছেন, আপনার শিক্ষা জীবন কেমন ছিল, কোথায় পড়াশোনা করেছেন? ছোটবেলা আমি আসলে বড় হয়েছি গ্রামে। গ্রামে একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতেই আমার জন্ম, ওখানেই বেড়ে ওঠা। গ্রামের স্কুলে লেখাপড়া, আর গ্রামের আমার পাশে উপজেলা সদর কলেজ। আমার গ্রামের নাম কর্ণপুর গুসিঙ্গা প্রাইমারি স্কুলে আমি আমার ফার্স্ট এডুকেশন লাইফ শুরু হয়। শ্রীপুর হাই স্কুলে আমার লেখাপড়া করি। গাজীপুর শ্রীপুর? জি। তারপরে আপনার শ্রীপুর কলেজ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করি। এখান থেকে আমার যাত্রা শুরু আর কি। আচ্ছা, তো আইটি ইন্ডাস্ট্রিতে আসলে কিভাবে আসা, মানে আপনার প্রথম জব আমরা যেটা জানি যে আমি বিভিন্ন মিডিয়াতে দেখেছি ৬,০০০ টাকা স্যালারিতে আপনি স্টার্ট করেছিলেন, সেই জবটা আসলে কি ছিল? সেটা ছিল ট্রেনি প্রোগ্রামার। একদম এন্ট্রি লেভেলের আগের একটা লেভেল থাকে যারা ট্রেনি হিসেবে কাজ করে, ওখানে আমার প্রথম জবটা ছিল। লাইক ইন্টার্নশিপ? রাইট। ওইটার মধ্য দিয়ে আমার যাত্রা শুরু। আর আইটিতে আমার ছোটকাল থেকে আমার একটা প্যাশন ছিল যে আমি আইটিতে লেখাপড়া করব, আইটি নিয়ে কাজ করব। এটা আমার স্কুল জীবন থেকে আমার শুরু। এবং তখন আমি কম্পিউটার সায়েন্সের নাম শুনতাম এবং কম্পিউটার দেখারও সৌভাগ্য তখনও হয়নি। তার কত সালের কথা বলছেন? এটা 95-96। হ্যাঁ, দ্যাট টাইম ইট ওয়াজ অলসো ভেরি রেয়ার। কারণ ওই সময়ে আমাদের একটা বোর্ডে একটা স্ট্যান্ড করেছিল একটা ছেলে, এবং আমি একটা পেপারে সাক্ষাৎকারে দেখেছিলাম যে তার স্বপ্ন কি, সে বলেছিল কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে। আচ্ছা আচ্ছা। তো ওখান থেকে বেসিক্যালি আমার ইন্টারেস্টটা দেবো। আই ডোন্ট নো হোয়াট ইজ কম্পিউটার ইঞ্জিনিয়ার দ্যাট টাইম, বাট আমি ওখান থেকে আমার শুরু আসে। আমারও ইচ্ছা ওটা নিয়ে কাজ করব। আস্তে আস্তে আমি যখন আমার অনার্স পড়ার ইচ্ছা, তখন আমার পাবলিক ইউনিভার্সিটিগুলোতে অনার্স বলতে শুধু খালি বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স ছিল। তো ওই সময় আমি আসলে অন্য জায়গায় আমি ওইখানে চান্স পাইনি। তো আমি তখন চিন্তা করলাম যে প্রাইভেটে হলেও আমি কম্পিউটার সায়েন্সে পড়বো। তো বুয়ে একাডেমি থেকে আমি কম্পিউটার সায়েন্সে অনার্সটা কমপ্লিট করি, দেন আমি চাকরিতে জয়েন করি। আচ্ছা, দেন দ্যাট টাইম আপনি কি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছিলেন, রাইট? আমি কম্পিউটার সায়েন্সে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি আন্ডারে কম্পিউটার সায়েন্সে অনার্সটা কমপ্লিট করি। আচ্ছা, তো আপনার আসলে কখন মনে হলো যে আপনি জবে গেলেন, কখন মনে হলো এক্স্যাক্টলি যে আমার বিজনেস স্টার্ট করা উচিত? আমি শুরু করি আসলে বিজনেসের নিয়ে। আসলে শুরুতে তেমন প্ল্যান ছিল না, এটা আসলে সিচুয়েশনালি হয়ে গেছে। আমার ফ্যামিলিতে কেউ বিজনেস করে না। ইনফ্যাক্ট আমরা বললাম নর্মাল ফ্যামিলির তো আমি চাকরি করতাম। তো আসলে আমাদের দেশে এন্টারপ্রেনার যারা হয়েছে তারা আসলে আমি দুইটাকে সবচেয়ে বেশি পাইছি। একটা হচ্ছে জব ইনসিকিউরিটি, আর একটা হচ্ছে কিছু একটা করতে হবে শুরু করা, প্যাশনেট আগে থেকে। এবং ইউনিভার্সিটি লাইফ থেকে এখন গ্রুমিং হচ্ছে যে এন্টারপ্রেনারশিপ। আমার এন্টারপ্রেনারশিপটা আসলে জব ইনসিকিউরিটি থেকে, যে আমি যে আগাচ্ছি আমি জানি না কয়দিন পর আমার চাকরি আদৌ থাকবে কি না। তো লেটস ডু সামথিং। তখন আপনি জব এক্স্যাক্টলি কোন কোম্পানিতে শুরু করলেন, এটা কি শেয়ার করা যাবে? হ্যাঁ, শিওর। আমার ফার্স্ট জব ছিল ইনফোভিশন লিমিটেড। আমি ওখানে চাকরি শুরু করি। তারপর আমি এটিআই লিমিটেডে জয়েন করি। ওখানে কাজ করার সময় আসলে বেসিক্যালি আমার টেকনোলজি নিয়ে অনেক ভার্সেটাইল কাজ করার সুযোগ হয়েছিল, এবং দেশে কাজ করেছি, দেশের বাইরে অনেক দেশে কাজ করেছি। এইটা আমার লাইফের সবচেয়ে টার্নিং পয়েন্ট।
ওখানে আমার ভার্সেটাইল কাজ করার সুযোগ হয়েছে এবং বিভিন্ন দেশে কাজ করার সুযোগ হয়েছে, বিভিন্ন দেশের প্রফেশনালদের সাথে কাজ করার সুযোগ হয়েছে, বিভিন্ন টেকনোলজি নিয়ে লার্জ লেভেল এন্টারপ্রাইজ সলিউশন ডেভেলপমেন্ট করার সুযোগ হয়েছে। ওটা আমাকে এবং প্রফেশনালিজম কি জিনিস, এই জিনিসগুলো আমি ওদের কাছ থেকে আরও কাছে থেকে কর্পোরেট সেক্টর একটা ভাইব যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, ওটা আমি ওখান থেকে বেসিক্যালি লার্ন করেছি। তারপর দেশে এসে আমি আবার জব শুরু করি এবং পরবর্তী সময়ে চিন্তা করি যে না, আসলেই নিজে কিছু করি। কত সালে আসলে আপনি এক্স্যাক্টলি বিজনেস শুরু করলেন? নিজের আমি 2013 সালে শুরু করি, মে মাসে শুরু করি এবং ওই সময়টা আসলে কেমন ছিল? মানে আমরা তো এখন দেখি স্টার্টআপ ইকোসিস্টেম একটা আছে বাংলাদেশে, গভর্নমেন্ট হচ্ছে অনেক স্টার্টআপকে এমফাসাইজ দিচ্ছে, বা হচ্ছে অনেক প্রাইভেট ফার্মগুলো এমফাসাইজ করছে, ইউনিভার্সিটিগুলোতে স্টার্টআপ নিয়ে আলাদা করে কাজ করছে স্টুডেন্টরা। তো ওই সময়কার এনভায়রনমেন্টটা আসলে কেমন ছিল বিজনেস স্টার্ট করার জন্য, বিশেষ করে আইটি সেক্টরে? এটা আসলে এখন যেরকম এন্টারপ্রেনারশিপ নিয়ে অনেক গ্রুমিং হয়, টেকনোলজি নিয়ে, এবং একটা স্টুডেন্ট কিন্তু অনেক কিছু জানে, স্টুডেন্ট লাইফ থেকে অনেক কিছু জানে, আর ওই সময়টা ওই রকম ছিল না। আর এন্টারপ্রেনারশিপ, আমি যে একজন এন্টারপ্রেনার সেটাই তো আমি জানতাম না যে আমি একজন এন্টারপ্রেনার। আমি শুরু করেছি এবং আই হ্যাভ টু ডু সামথিং, এবং এটার নাম যে এন্টারপ্রেনারশিপ সেটা তো আমি জানতাম না। আমি শুরু করেছি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যখন আপনি প্রফেশনালি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করবেন তখন আপনি অনেক প্রফেশনালের সাথে কাজ করার সুযোগ হবে, অনেক আইটি এক্সপার্টের সাথে কাজ করার সুযোগ হবে, নেটওয়ার্ক বিল্ড হবে। আমি যখন শুরু করি, আমার এই এক্স কলিগ এরাই ছিল আমার সবচেয়ে বড় মানে ওয়েল উইশার, এবং আমি আজকে এখানে বিকজ অফ দেম। আমি ফুল ক্রেডিট দিব আমার এক্স কলিগদের। তাদের আমি আসলে ওই বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি, যাদের সাথে কাজ করেছি ওদের সাথে একটা সুসম্পর্ক ছিল, এবং যে কলিগদের সাথে কাজ করেছি ওদের সাথে একটা সুসম্পর্ক ছিল, এবং ওরাই আমাকে সবচেয়ে বেশি, এবং ফার্স্ট আমার যে অ্যাসাইনমেন্টটা ছিল সেটা আমার এক এক্স কলিগের দেওয়া। সো প্রথম যে ক্লায়েন্ট পাওয়ার ব্যাপারটা, প্রথম ক্লায়েন্ট আমার এক্স কলিগের দেওয়া, সেকেন্ড ক্লায়েন্টও আমার এক্স কলিগের দেওয়া, থার্ড ক্লায়েন্টও আমার এক্স কলিগের দেওয়া। আচ্ছা, এখন তাহলে আমার জানতে ইচ্ছে করছে ওই প্রজেক্টটা এক্স্যাক্টলি কি ছিল? প্রথম যে প্রজেক্টটা এটা ছিল হচ্ছে একটা ট্রেডিং কোম্পানির ইআরপি, ট্রেডিং কোম্পানির ইআরপি। প্রাইড সোসাইটি বেসিক্যালি স্পেশালাইজড অন ইআরপি। আমরা বাংলাদেশে 300+ গার্মেন্টস সেক্টর, গার্মেন্টস, আরএমজি, টেক্সটাইল যে আরএমজি সেক্টরটা আছে এটার অটোমেশন করেছি। না, আমরা সেটা আসবো, শুরুর দিকটা জানতে যাচ্ছি যে আপনার শুরুতে যে ইআরপি আপনি সেল করেন, যদি আপনি শেয়ার করতে চান, সেই সময় আপনি ইআরপিতে চার্জ করেছিলেন কেমন? এটা ছিল একটা ফেল প্রজেক্ট। এটা আরেকটা কোম্পানি এখানে কাজ করতেছিল, তো ওরা কোনো কারণে হোক এই জিনিসটা কন্টিনিউ করতে পারে নাই, যেই কারণেই হোক টিমের কিছু সমস্যা ছিল। তো ওই প্রজেক্টটা বেসিক্যালি আমি নিয়েছিলাম 10 লাখ টাকায়। আচ্ছা, এবং আমাকে তখন আপনার টিম কতজনের ছিল? টিমে আমি কাজ পাওয়ার পর বেসিক্যালি টিম বিল্ড হয়েছে। আচ্ছা, তখন আমি এখানে 10 লাখ টাকার মধ্যে আমাকে বলা হয়েছিল প্রথম 3 মাস আমাকে 2 লাখ টাকা করে দিবে, এবং পরবর্তী সময় আমাকে 1 লাখ টাকা দেবে। বেসিক্যালি এটা আপনার মানে পেমেন্টটা ফেজ বাই ফেজ হবে, এবং এটা ডিপেন্ড করবে আমার সাকসেসের উপর। তারপরে আমি যখন শুরু করি এবং এইখানে এই প্রজেক্টে আগে যারা ইনভলভ ছিল তাদেরকে আমি সবার আগে কিছু সম্পৃক্ত করি, এবং আমার এইখানে মনে আছে আমার যে আমি মাসে 2 লাখ টাকা পেতাম, এবং এখানে একজনকে ইনভলভ করেছিলাম, তাকে 1 লাখ টাকা দিতাম। আরেকজনকে যেই প্রজেক্টে কাজ করেছে আরেকজনকে ইনভলভ করেছিলাম, তাকে আমি 20,000 টাকা দিতাম। তারপর আমাদের কিছু প্রফেশনাল ছিল, তাদেরকে আমি 10,000 করে টাকা দিতাম। এর 4-5 জন ছিল এরকম। এটা আমার জাস্ট শুরুর দিকের গল্পটা এরকম ছিল। শুরুর দিকে কি আসলে আপনি ফ্যামিলি থেকে, যেমন আমরা দেখি যে আফটার গ্র্যাজুয়েশন ফ্যামিলি থেকে একটা সিকিউর জবের জন্য প্রেশার ক্রিয়েট করা হয় বাংলাদেশের পার্সপেক্টিভে, এই ধরনের কিছু ছিল কিনা আপনার ক্ষেত্রে? আমার আম্মা অলওয়েজ যে জিনিসটা আমাকে বলতো যে সেটা হচ্ছে, বাবা কোনো ঝামেলায় যাওয়া দরকার নাই, চাকরি করো। আচ্ছা, চাকরি করো।
এটা ছিল। আমার ওয়াইফ, সে আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে, কারণ এই স্ট্রাগলিং লাইফটা তো দ্যাট টাইম আপনি অলরেডি ম্যারিড? অলরেডি ম্যারিড। এবং আমার আমি যখন ব্যবসা শুরু করি তার 3 মাস পরে আমার ফার্স্ট বেবি হয়। এবং ওই সময়টা ছিল আমার জন্য খুবই চ্যালেঞ্জিং, এবং কি বলবো, 4 মাস পরে আমার ফার্স্ট বেবি হয়। এবং অর্থ তো ধরেন ওই সময় ছিল না, ওই সময়টা অনেক স্ট্রাগলিং ছিল। আমার ওয়াইফ আমাকে যথেষ্ট, এটাই আমি এই পয়েন্টটাতে আমি আপনাকে প্রশ্ন করতাম যে আসলে আপনার যদি এই ধরনের স্ট্রাগলিং টাইম বলি, একটা বা দুইটা যে আপনার লাইফের মোস্ট ক্রিটিক্যাল টাইম, যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের, এই ধরনের গল্প যদি আপনার থাকে শেয়ার করার মতো। মোস্ট ক্রিটিক্যাল টাইম, আমি ওই সময়টা আমার মনে আছে যে আমি বিজয়নগর অফিস ছিল, যে অফিস আমার তখন কোনো অফিস ছিল না, আমার ব্যাগ ছিল আমার অফিস। আচ্ছা। তো ব্যাগের মধ্যে ল্যাপটপ থাকতো আর কিছু অফিসের, ইনফ্যাক্ট তখন কোম্পানির নামও আমি সিলেক্ট করি নাই। আচ্ছা, ঠিক আছে। তো বিজয়নগর থেকে, ইউ আর জাস্ট হান্টিং ক্লায়েন্টস? ইয়েস, আই এম জাস্ট হান্টিং ক্লায়েন্টস। তখন বিজয়নগর থেকে আমি হেঁটে ধানমন্ডি যেতাম, এবং আপনার ল্যাপটপের ওজন ছিল অ্যারাউন্ড 8 কেজি। তো একদিন আমি মানে আমার ওয়াইফ আবিষ্কার করলো যে আমার কাঁধের মধ্যে একটা বড় কালো একটা স্তর পড়ে গেছে। তো ওই সময়টা ছিল অনেক ডিফিকাল্ট, এবং স্পেশালি আপনি যদি বলেন টাকা পয়সা তো ডেফিনেটলি যে কিছুই ছিল না, খুবই লিমিটেড একটা মানির মধ্যে কাজটা করতে হইতো। প্লাস হচ্ছে কত দূর পারবো, কারণ তখন টিমে একমাত্র টেকনিক্যাল আমি, বিজনেস অ্যানালিস্ট আমি, ইমপ্লিমেন্টেশন আমি করতাম, মার্কেটিং, সেলস সব মার্কেটিং আমি করতাম। 2-3 জন সাপোর্টিং টিম ছিল যারা আসলে একদম বিগিনার, কারণ ওইটা এফোর্ড করার মতো অবস্থায় ছিলাম না। আস্তে আস্তে জিনিসটা হয়ে গেছে, এবং একটা ক্লায়েন্ট, একটা পার্সন, 2টা টিমে জয়েন করা, আরও একটা ক্লায়েন্ট, আরও 2টা পিপল জয়েন করা, এইভাবে। আপনি তো তখন যে সিচুয়েশনে ছিলেন, ইউজুয়ালি তো এই ফেজটা থেকে অনেকে হয়তো জবে সুইচ করে, যে বিজনেস মনে হয় আমাকে দেওয়ার হবে না। এ ধরনের সিচুয়েশন কি আপনার হয়েছিল কিনা, মানে মনে হয়েছিল কিনা যে না এবার বাদ দিই, আর হবে না? এটা তো আমার এখনো ফিল হচ্ছে। আমার এখনো মনে হয় যে আমি মাঝে মধ্যে খুব বিরক্ত হয়ে যাই, যে আর ভালো লাগতেছে না। আমাদের দেশে একটা এন্টারপ্রেনার হওয়া এটা একটা ক্রাইমের মতো, কারণ কেউ আপনাকে হেল্প করবে না, সবাই মনে করবে আপনার কাছে অনেক টাকা। বাট আমরা যারা এন্টারপ্রেনার, আমরা আসলে বুঝি যে দিন শেষে আমাকে কত টাকা পে করতে হবে, আমার মার্কেট থেকে টাকাটা নিয়ে আসতে হবে, কাজ ডেলিভারি করে টাকাটা নিয়ে আসতে হবে। আর আমাদের কোম্পানির বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে প্রাইভেট সেক্টরের। আমার কোম্পানির রেভিনিউর 60% আসে প্রাইভেট সেক্টর থেকে, 35% আসে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে, বিলো 5% আসে গভর্নমেন্ট থেকে। তো এই যে 60% টাকাটা আসে প্রাইভেট সেক্টর থেকে, এই টাকাটা বের করে নিয়ে আসা অনেক ডিফিকাল্ট। আবার আমার যে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে যে টাকাটা আসে, এইটার স্টেবিলিটি ভেরি গুড, এবং আমি স্টিল আই এম ভেরি সার্ভাইভিং বিকজ অফ মাই ইন্টারন্যাশনাল মার্কেট। আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে ওই ক্লায়েন্টটা হচ্ছে আপনাকে বেসিক্যালি সাপোর্ট দিচ্ছিল, রাইট? কিন্তু আপনার টার্নিং পয়েন্ট কোনটা ছিল, যে আপনি যে প্রাইডসিসকে বাংলাদেশের টপ লেভেল ইআরপি প্রোভাইডার আইটি কোম্পানি হিসেবে দাঁড় করালেন? এটা টার্নিং পয়েন্টটা কোথা থেকে আসলে শুরু হয়? আমার ফার্স্ট কাজ ছিল ডাইসিন কেমিক্যাল, তারপরে আমি করেছিলাম মাসাফি গ্রুপ, তারপরে আমি টেলিটকে কাজ শুরু করি। টেলিটকের অনেকগুলো প্রজেক্ট ছিল যেগুলো আসলে প্রপারলি ওয়ার্ক করতে ছিল না। ওই টেলিটকের কাজটা আমি যখন শুরু করি তখন আসলে ফ্রি, মানে আমি সাপোর্ট দেওয়া শুরু করি। আমাকে বলা হয়েছিল যদি এটা তুমি লাইভে দিতে পারো দেন উইল কন্ট্যাক্ট উইথ ইউ, এবং সে সময়টা নিয়েছিল 1 বছর 7 মাস। 1 বছর 7 মাস অন ইয়ারে আছে টেলিটকে, সবাই ব্যাপারটা জানে যে আমি 1 বছর 7 মাস ওখানে ফ্রি কাজ করার পর আমার সাথে ফার্স্ট কন্ট্যাক্ট করে টেলিটক, তাও একটা এসএলএ। এবং আপনার ওই কনফিডেন্সটা ছিল যে আমি পারবো আসলে? আমি কখনো কোনো জিনিস, এই যে আজকের দিনে আমি 400+ প্রতিষ্ঠানে ইআরপি ইমপ্লিমেন্টেশন করছি, সবগুলো লার্জ স্কেলে, স্মল স্কেলে একটাও নাই, এবং প্রত্যেকটার ইউজার বেস অনেক হাই। আর আমি 1টা 2টা মডিউল কোথাও সেল করি না,
এবং ফুল কমপ্লিট সলিউশন নিলেই দ্য কোম্পানি উইল গেট বেনিফিটেড। আমি যদি আমার বিজনেসের জন্য আপনার কাছ থেকে ERP সলিউশন নিতে চাই, সেক্ষেত্রে আপনার মিনিমাম চার্জ আপনারা কেমন করেন? এটা ডিপেন্ড করে আপনার স্কেল, আপনি কি লেভেলের কোম্পানি, আপনার কি পরিমাণ মানে আমার যদি আপনার 1000 ইউজার থাকে, সো আমার প্রত্যেকটা লোককে ট্রেন করতে হবে, আমার প্রোডাক্টের ক্যাপাসিটি ওই লেভেলে এনশিওর করতে হবে, এবং সফটওয়্যার কোথায় কোথায় কাস্টমাইজেশন লাগবে আপনার বিজনেসের মতো লোকালাইজ করতে হবে, সেই জায়গাগুলো গ্যাপ অ্যানালাইসিস করতে হবে, তারপর আমি বলতে পারবো যে আপনার প্রতিষ্ঠানে মানে আপনারা মানে এটা লো মার্জিনটা আসলে কোথায়, যে আমার প্রাইস রেঞ্জ হচ্ছে এই পর্যন্ত গিয়ে দাঁড়াবে, এর নিচে আর না? আমরা আসলে আমাদের মার্কেটে আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা লো প্রাইসে প্রোডাক্ট সেল করি না। আচ্ছা, কেন করি না? কারণ কোয়ালিটি সার্ভিস এবং কোয়ালিটি ডেলিভারি হইতে হলে কোয়ালিটি একটা ফিগার লাগে, কারণ কোয়ালিটি পিপুলকে ইনভলভ করতে হয়। সো উই আর ভেরি ফোকাসড অন আওয়ার কোয়ালিটি ডেলিভারি এবং কোয়ালিটি পিপুল। সো আমাকে আসলে ওই জায়গাটায় যদি আমি আপোষ করি, তাহলে আজকে এখানে আমি আসতে পারতাম না, এই চেয়ারে বসতে পারতাম না। আজকে যতটুকু গুডউইল আছে বিকজ আমি কোয়ালিটি ডেলিভারি দিছি, এবং আমি প্রত্যেক মাসে 1-2টা কন্ট্রাক্ট সাইন হয় আমাদের, এবং সেই প্রত্যেকটা ক্লায়েন্ট আসে রেফারেন্স থেকে। তারা আরেক জায়গায় দেখে এসেছে, দেন আমাদের সাথে সাইন করতে আসে। সো আমাদের মার্কেটিং টিম সবাই ব্যস্ত অনলি প্রেজেন্টেশনে, নট লুকিং ফর নিউ ক্লায়েন্ট সবাই, কারণ আমাদের প্রত্যেক দিন 1-2টা নতুন লিড আসে। এই জিনিসগুলো এই ইকোসিস্টেমটা তৈরি হয়েছে বিকজ অফ কোয়ালিটি ডেলিভারি এবং কোয়ালিটি সার্ভিস। আমাদের কোম্পানি রেভিনিউ যা আসে সব সার্ভিস অ্যামাউন্ট থেকে, এবং আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেই হচ্ছে, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমাদের কোম্পানির, যেহেতু আমরা ERP বেসড কোম্পানি, আমরা প্রাইভেট সেক্টরে ERP নিয়ে কাজ করি, প্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা সার্ভিস সেল করি, তো আমাদের কোম্পানি বেসিক্যালি একটা সার্ভিস প্রোভাইড করে। আমি রাদার দেন সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির চেয়ে বলবো আমরা সার্ভিস সেল করি। তো এই সার্ভিসটা যদি আপনি প্রপারলি দিতে চান, কোয়ালিটি পিপুল দিয়ে দিতে চান, তাহলে আপনাকে কিছু জায়গায় তো কনসিডার করতে হবে। আর আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমাদের কোম্পানির বেস্ট কি, তাহলে আমি বলবো কোয়ালিটি সার্ভিস। আমাদের আফটার সেলস আমরা সার্ভিসটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই। এবং আমরা তো বাংলাদেশে দেখি যে অনেক ছোট ছোট IT স্টার্টআপ শুরু হয়, আইটি সার্ভিস প্রোভাইডিং কোম্পানির কথাই বলছি আমি বেসিক্যালি। তো একটা সার্টেন টাইম পরে হয়তো তারা সাস্টেইন করতে পারে না। তো আপনার কি মনে হয় যে আসলে উইকনেসটা কোথায়, বা আসলে কেন তারা পারছে না? এটা হচ্ছে গোল। আমি যখন কাজ শুরু করি, আমার মনে আছে যে আমি কোম্পানির 9 বছর পরে আমি গভর্নমেন্ট কাজে ইনভলভ হই। আচ্ছা। এবং ততদিন পর্যন্ত আমি আমার ERP নিয়েই ছিলাম, যেখানে আমি আমার টার্গেট অ্যাচিভমেন্ট না করা পর্যন্ত ওইটাকে আমার ড্রিমটাকে আমি ডিস্ট্রাক্ট করি নাই। আমার লক্ষ্য ছিল বাংলাদেশে ERP-তে 1 নম্বর হওয়া, এবং ERP সেক্টরটাকে পুরাটাকে ইন্ডাস্ট্রি ওয়াইজ কভার করা, এবং সেটা কমপ্লিট করে দেন আমি লুকিং ফরওয়ার্ড। এখানে একটা খুব চমৎকার একটা অবজারভেশন আছে, যে আপনি যে সময়টার কথা বলছেন ব্যাক ইন 2013, রাইট? তো ওই সময়টা তো আসলে ERP-টা অতটা পপুলার ছিল না, বা ERP-র ইউসেজ খুব একটা ছিল না। তা আপনার কেন মনে হলো যে ERP-টা বাংলাদেশে একটা সার্টেন টাইম পরে একটা বড় মার্কেট হবে, অ্যান্ড আপনি এটাকে গ্র্যাব করলে আপনি বেশ ভালো করতে পারবেন? সো এইটা কিভাবে আসলো আপনার মাথায়, এই অ্যানালাইসিসটা আসলে কিভাবে? আমি যখন সিনিয়র সাইটিতে কাজ করি, তখন আমি একটা রিসার্চ পেপার পেয়েছিলাম, ইন্ডিয়ান একটা রিসার্চ পেপার। সেখানে লেখা ছিল বাংলাদেশে ERP-র মার্কেট হচ্ছে 1000 কোটি টাকার মার্কেট। আচ্ছা। তো আমি চিন্তা করি, এটা কি 13 সালের কথা বলছি আমরা? এটা 12 সালের দিকে দেখেছি, 12 সালের দিকে আমি দেখেছিলাম। এই রিসার্চ পেপারটাতে আমি দেখেছিলাম যে এটা তখন নারায়ণ মূর্তি সম্ভবত বাংলাদেশে এসেছিল কোনো একটা সেমিনারে বাংলাদেশে, এবং তখন IT কোম্পানিগুলোর সিইওরা ওই সেমিনারে পার্টিসিপেট করেছিল। ওই সময়ে আমি একটা রিসার্চ পেপার পেয়েছিলাম, এবং ওই রিসার্চ পেপারটাতে আমি দেখেছিলাম যে বাংলাদেশে 1000 কোটি টাকার ERP মার্কেট। এবং আমি আরও আশ্চর্য হয়েছিলাম যে আমাদের দেশের মানুষ এগুলো জানে না, বিদেশিরা জানে। দে অ্যানালাইসিস লট, স্পেশালি আওয়ার মার্কেট, বাট আওয়ার পিপল নট ইনভলভ ইন দিস ম্যাটার। দেন তখনই আমার মাথায় আসলে চিন্তাটা আসে যে হোয়াই নট আই এম। সো আমার যেদিন আমি শুরু করি, এবং আমার লক্ষ্য একটাই ছিল ERP নিয়ে কাজ করা, এবং টিল টুডে আমি এটা নিয়ে কাজ করতেছি। এখন আমি কাজ করতেছি ইন্টারন্যাশনাল একটা স্টার্টআপ, bcube.com।
এটা আমার ইউএস বেস একটা স্টার্টআপ, সেটাও ইআরপি নিয়ে। এবং আমি একটা গ্লোবাল মার্কেটে একটা ইআরপি লঞ্চ করতেছি, সেটা 8টা ল্যাঙ্গুয়েজে হচ্ছে। সে প্রথমে আমি রিলিজ দিয়েছি এসএমই ইন্ডাস্ট্রির জন্য, স্মল অ্যান্ড মিডিয়াম, এবং এখানে আপনার ইআরপির বেসিক 5টা মডিউল থাকবে, প্লাস হচ্ছে পস থাকবে, সিআরএম থাকবে, এবং ফুল এআই অ্যানাবল। আমরা যেমন ইন্ডিয়াতে যেমন দেখি জোহো ওরা বেশ ভালো করছে, আর মোটামুটি বেশ ইন্টারন্যাশনালি বেশ ভালো একটা মার্কেট কভার করেছে, কম্পিটিশন অনেক উপরের দিকে আছে। তো আপনার কি মনে হয় বাংলাদেশ থেকে এই ধরনের জোহোকে বিট করার মতো কোনো অ্যাটলিস্ট বাংলাদেশের মার্কেটে কোনো প্ল্যাটফর্ম কি করা সম্ভব? অনেস্টলি বলি, জোহো নিয়ে সবচেয়ে বেশি রিসার্চ করেছি আমি সবচেয়ে বেশি রিসার্চ করেছি কুইকবুক, জোহো, সেজ, এবং যে স্পেশালি আপনার মাইঅপস অস্ট্রেলিয়াতে সবচেয়ে ভালো চলে, আমেরিকাতে সবচেয়ে ভালো চলে হচ্ছে কুইকবুকস, জোহো চলে ইউরোপ এবং এশিয়ান প্যাসিফিকে সবচেয়ে ভালো। এই প্রত্যেকটা ইআরপি নিয়ে আমি রিসার্চ করেছি। জোহো বেসিক্যালি ইন্ডিয়ান বেস কোম্পানি, বাট ইউএস এখন ফুল কর্পোরেট হ্যান্ডেল করে। আমাদের লক্ষ্য, এবং আপনি যদি আমাদের বিকিউ ওয়েবসাইটে দেখেন, সেখানে সিরিজ অফ প্রোডাক্ট থাকবে, অ্যারাউন্ড 24টার মতো প্রোডাক্ট থাকবে। আপনি বলতে পারেন জাস্ট লাইক জোহো। সেইখানে আপনার অ্যাকাউন্ট সলিউশন থাকবে, এইচআর সলিউশন থাকবে, বিএইচআর, বি পিপল আছে, বি বুক আছে, তারপর বিসিআরএম আছে, বিপস আছে, তারপরে আপনার এইরকম আমাদের টোটাল 24টার মতো প্রোডাক্ট হবে। এবং আমাদের এইখানে আপনার ভিডিও কনফারেন্স সিস্টেম আছে, অ্যাপস আছে, জাস্ট লাইক হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন করার জন্য অনেক জিনিস এখানে আসলে বেসিক্যালি নিয়ে আসতেছি। এখানে কি আমার মনে হয় যেটা এই ধরনের প্রজেক্টগুলোতে তো হাইলি ট্যালেন্টেড আপনার গ্রুপ অফ পিপল দরকার আপনার টিমে। তো এই ধরনের মানুষকে আপনি পাচ্ছেন, স্কিল্ড মানুষজন বাংলাদেশের ইউনিভার্সিটি থেকে যারা বের হচ্ছে, এরা কি আসলেই আপনাকে সার্ভ করতে পারছে কিনা আপনি যেমন চাচ্ছেন? এটা শুরু করেছিলাম আমি, আমার একটা ভাই ইউএসএতে ভালো কাজ করে, ওর সাথে বেসিক্যালি ওকে নিয়েছিলাম হচ্ছে আপনার টেকনিক্যাল লিড হিসাবে, যেহেতু ইন্টারন্যাশনালি সে অনেক বড় বড় প্রজেক্টে টেকনিক্যাল লিড হিসাবে কাজ করে। আর আমি বুয়েট থেকে তখন একটা বিগ ব্যাচ নিয়ে আসছিলাম একসাথে, যারা আসলে মানে ওই ব্যাচের বেস্ট ছিল তারা। এবং পরবর্তী সময়ে আমি আইবিএ থেকেও বেশ কয়েকজন রিক্রুট করি, এবং বুয়েট থেকে আমি ধারাবাহিকভাবে আরও প্রত্যেক বছর 2জন 3জন 4জন করে ওই টিমটাতে আমরা লোক ইনভলভ বাড়াতে শুরু করি। এবং এর সাথে সাথে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইন্টারভিউ করে আরও কিছু স্কিল ছেলেপেলে এখানে আসলে নিয়ে আসি। এখন একটা কমপ্লিট টিম এটা। বাট প্রবলেম হচ্ছে যে বুয়েটের ছেলেগুলো 2 বছর পরে দেখা যায় যে তারা চলে যায়, সুইচ করে। হ্যাঁ, এখন আমার এখানে আরেকটা প্রশ্ন আছে। আপনি যেহেতু বুয়েট আইবির কথা বললেন, সো ইউ আর লুকিং ফর ব্র্যান্ডেড পিপল বা একাডেমিক যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, আপনার কি মনে হয় আপনি হায়ার করার সময় কোনটাতে বেশি প্রায়োরিটি দেন, একাডেমিক ব্যাকগ্রাউন্ড না তাদের স্কিলস? আমি যদি অনেস্টলি বলি, আমার এই বুয়েটের ছেলেদের সাথে কাজ করার পর আমার এক্সপিরিয়েন্স গুড, দে আর রিয়েলি ট্যালেন্ট। আর ট্যালেন্টেড পিপুলের আরেকটা জিনিস থাকে, দে আর ভেরি অনেস্ট এবং দে আর ভেরি ডেডিকেটেড। আপনি তারা যে কাজ করে, দে আর প্যাশনেবল, দে লাভ দেয়ার ওয়ার্ক। আমি এই জিনিসটা ওদের মধ্যে পাইছি। এই বুয়েটের ছেলেগুলোর প্রতি আমারও আগে অনেক ভয় কাজ করতো, আমি বুয়েটের ছেলে রিক্রুট করতাম না, কারণ এরা থাকবে না। এখন আমাদের অফিসে গত বছরে 4 জন গেছে ইউএসএতে। আরেকটা প্রশ্ন এখানে আসলো, যেহেতু আপনি নিজে বুয়েটের না, তো সেক্ষেত্রে ওদের সাথে কাজ করতে গিয়ে আপনার ইনফিনিটি কমপ্লেক্স কাজ করে কিনা? এটা তো প্রতিনিয়ত কাজ করে, কারণ আমার টিমের প্রত্যেকটা সদস্য আমার চেয়ে বেশি জানে। কারণ আইটি ইন্ডাস্ট্রি হচ্ছে নলেজ ইন্ডাস্ট্রি। আমি যখন কাজ করেছি তখন আমি বেস্ট ছিলাম, এখন তারা বেস্ট। টেকনোলজি অলওয়েজ আপগ্রেডেড, এআই নিয়ে কাজ করে, নতুন নতুন ফিচার। আমি অলওয়েজ তাদের পিছনে ঘুরি যে নতুন কী শিখতে পারবো। সো এটা আমার জন্য অনেক প্রাউড মোমেন্ট। আমি প্রত্যেকটা ছেলের কাছ থেকে একটা ছেলের কাছ থেকে বসে অনেক কিছু শিখি এভরিডে। এবং টিল টুডে আজকে পর্যন্ত আমি টেকনিক্যাল টিমের সাথে বসি, বিজনেস টিমের সাথে বসি, এবং ওই জায়গাটি আমি বেশি কমফোর্ট ফিল করি। তার মানে আপনার একটা ইউনিক কালচার আপনি প্র্যাকটিস করছেন আপনার কোম্পানিতে। আমি ডে ওয়ান থেকে আমার টিমে যারা ছিল এখনও তারাই আছে, এবং আমি এটাকে টিম হিসাবে কনসিডার করি না, এটা একটা ফ্যামিলি হিসাবে কনসিডার করি। আপনার আইটি কোম্পানির সবচেয়ে বড় রিস্ক হচ্ছে আপনার পিপল যদি মুভ করে। হ্যাঁ, অনেক সময় আমরা ফিনান্সিয়াল প্রবলেমে পড়েছি, অনেক বেস্ট প্রফেশনালরা চলে গেছে,
অনেক সময় অনেক ছেলে অনেক বেশি ডিজার্ভ করে, আমরা দিতে পারি নাই, চলে গেছে। বাট ডে ওয়ান থেকে বেশিরভাগ পিপলই আমাদের সাথে থেকে গেছে, এবং সেটা স্টিল টুডে আসি বিধায়ী কিন্তু আমরা প্রোডাক্টটাকে দাঁড় করাইতে পারছি, এবং আমরা কোয়ালিটি ডেলিভারি, কোয়ালিটি সার্ভিস দিতে পারতেছি। এ ব্যাপারে আমি আরেকটু যদি জানতে চাই যে আসলে এই যে দীর্ঘ সময় ধরে টিমে ধরে রাখা, এটার পেছনে আসলে কোন ফ্যাক্টরটা বেশি কাজ করে? এমপ্লয়ি আসলে দীর্ঘ সময় ধরে কেন সাস্টেইন করে? আপনি বেশি টাকা দিলে, স্যালারি দিলে আপনি এমপ্লয়িকে রাখতে পারবেন না। আপনি তাকে যদি কোম্পানিটাকে তার কোম্পানি হিসাবে ফিল করাইতে, ওনারশিপটা দেয়া, ওনারশিপটা যেদিন সে মনে করবে এটা আমার কোম্পানি, সেদিনই সেই কোম্পানিতে থাকবে। এই কোম্পানির প্রত্যেকটা জিনিস তার ভালো লাগবে। আর আপনি যদি তাকে এটা ফিল না করাইতে পারেন এটা তার কোম্পানি না, তাহলে এই আপনার অফিসে কোনো কিছুই তার ভালো লাগবে না। সো আমার অনেক গুড অভিজ্ঞতা আছে, অনেক ব্যাড অভিজ্ঞতাও আছে। অনেক সময় কাজ করতে যে অনেক ভুল রিক্রুটমেন্ট হয়ে যায়, এবং সেই ভুল রিক্রুটমেন্টের অনেক ব্যাড এক্সপিরিয়েন্সও হয়ে যায়। বাট আমার গুড এক্সপিরিয়েন্স অনেক বেশি। সেই ধরনের ব্যাড এক্সপিরিয়েন্স আমার জন্য কিছুই না। আমি যে পিপলগুলোর সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে, আই এম লাকি এনাফ। এবং এরা আমার কেউ ফ্যামিলি ব্লাড কানেক্টেড কেউ না, বাট নাও ইট ইজ দে আর মোর দেন মাই ব্লাড। তারা আমার ফ্যামিলির একটা পার্ট। এখন আমরা স্পেশালি একজনের কথা বলবো, আমার পার্টনার উমর। তার সাথে আমি কাজ করি আর 23 বছর। মেবি উই আর নট ব্রাদার ফ্রম সেম মাদার, বাট অ্যানাদার মাদার, বাট উই আর ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার। আরেকটা প্রসঙ্গ আমার একটু জানতে ইচ্ছে করে আপনার কাছ থেকে। আপনি তো আসলে ইআরপি নিয়ে কাজ করছেন, একেবারে বলতে গেলে একটা কনক্রিট বিজনেস গ্রাউন্ডে। বাট বাংলাদেশে তো প্রচুর স্টার্ট আপ আমরা দেখি, ইন্ডিয়াতে প্রচুর ইউনিকর্ন স্টার্ট আপ আছে, গ্লোবালি অনেক ইউনিকর্ন স্টার্ট আপ আছে। বাংলাদেশের মার্কেটে অনেক প্রবলেম আছে যেটা সলিউশন করলে আসলে ইউনিকর্ন স্টার্ট আপ দাঁড় করানো যায়। কিন্তু আমার যেটা অবজারভেশন যে বাংলাদেশে স্টার্ট আপগুলো আসলে সাস্টেইন করছে না। যারাও বা কিছু সময় ভালো করে একটা সার্টেন টাইম পরে তারা আসলে ধরে রাখতে পারছে না। এটার আসলে মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে বাংলাদেশে অনেক ট্যালেন্ট আছে এবং অনেক সাহসী ছেলে আছে। ট্যালেন্ট এবং সাহস দুইটা জিনিস লাগে একটা এন্টারপ্রেনার হইতে, কিন্তু এই সোসাইটি আপনাকে অ্যাকসেপ্ট করবে না। এই সোসাইটি আপনার নেগেটিভিটি আপনার মধ্যে তৈরি করে দিবে। বাংলাদেশে ইউনিকর্ন হওয়ার মতো এনভায়রনমেন্ট তৈরি হয় না। আপনি যদি আমার পাঠাও আগাচ্ছিল, আমরা অনেক নেগেটিভ খবর পাঠাওয়ের নামে ছড়িয়ে দিতাম মার্কেটে, এই কোম্পানি তার ভ্যালু লুজ করতো। আমরা আসলে একটা ইউনিকর্ন হওয়ার জন্য যে এনভায়রনমেন্ট দরকার, যে পজিটিভ এনভায়রনমেন্ট দরকার, আইটি ইন্ডাস্ট্রি আজকে আমাদের ইন্ডাস্ট্রি ধুকে ধুকে মরতেছে। কেন মরতেছে? আপনি যদি চিন্তা করেন, আজকে নাওএডেজ ইন 2026, আজ থেকে 4 ইয়ার্স আগে পাকিস্তানের আপনার এক্সপোর্ট ছিল আমাদের সমান প্রায়, আর আজকে পাকিস্তানের এক্সপোর্ট দিস ইয়ার $4.5 বিলিয়ন। গত বছর আগের বছর ইন্ডিয়ার এক্সপোর্ট ছিল $109 বিলিয়ন। গত বছর এটা দাঁড়াইছে $225 বিলিয়ন, 15% গ্রোথ। আর আমরা $700 মিলিয়ন আছি, আমরা বলি $5 বিলিয়ন। কেন না? কারণ আমাদের আইটি ইন্ডাস্ট্রির কিছুই নাই, কোনো গার্ডিয়ান নাই। একটা ট্রেড বডি আছে, লাস্ট 2 ইয়ার্স ইটস আউট অফ সার্ভিস। এবং আউট অফ সার্ভিস আমি যতটুকু জানি বেসিস তো এখানে একটা ভালো সাপোর্ট দেয় যারা আইটি বিজনেস আছে তাদেরকে। বেসিস, আপনার এক্সপিরিয়েন্স কি বেসিস নিয়ে? বেসিসটা হচ্ছে এই ট্রেড বডিটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি তার সেপারেট কারিকুলাম আছে। আমাদের বিজিএমই আছে গার্মেন্টসের জন্য, বেসিস আছে আইটির জন্য। আপনি আজকে পাকিস্তানে তো ভালো করতেছে কেন? কারণ পাকিস্তান প্রচুর ব্র্যান্ডিং করতেছে। ব্র্যান্ডিং আপনার এয়ারপোর্টগুলোতে ব্র্যান্ডিং করতেছে, প্রত্যেকটা ইভেন্টে যাচ্ছে ব্র্যান্ডিং করতেছে। গত নভেম্বরে আমি তাইওয়ানে যখন ছিলাম তখন অ্যাটলিস্ট 10 জনের একটা টিম গেছে পাকিস্তান থেকে শুধু ব্র্যান্ডিং করার জন্য। এবং তারা নেক্সট এসএসইউ অ্যাওয়ার্ড পাকিস্তানে করতে চাচ্ছে, এবং তারা অফার করতেছে পাকিস্তান প্রেসিডেন্ট এটা উদ্বোধন করবে, এবং পাকিস্তান প্রেসিডেন্ট হাউসে এটা ওয়েলকাম পার্টি করবে। সো দে আর ট্রাইং টু ব্র্যান্ডিং পাকিস্তান অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড।
সো আমাদের দেশে এই বেসিসটাকে আমাদের এই যে আমাদের ধরেন অ্যাপিক অ্যাওয়ার্ড ছিল, বেসিস ন্যাশনাল আইটিডি অ্যাওয়ার্ড ছিল, এবং প্রত্যেক বছর বেসিসের অনেকগুলো ইভেন্ট ছিল, আপনার বেসিস সফট এক্সপো ছিল, তারপর ইন্টারন্যাশনাল অনেকগুলো ইভেন্টে পার্টিসিপেট করতো, তারপরে আপনার ওই বিভিন্ন দেশের অ্যাগেনস্টে ডেস্ক ছিল এবং আরও কয়েকটা ডেস্ক করার কথা ছিল। এবং এই বেসিসকে কেন্দ্র করে যদি গভর্নমেন্ট সরকার যদি সারা ওয়ার্ল্ড ব্র্যান্ডিংটা শুরু করে, 2 বছর লাগবে ভাই। আমাদের আইটি ইন্ডাস্ট্রি $1.5 ক্রস করবে, 2 বছর লাগবে। কারণ আমাদের দেশে যে স্কিল রিসোর্স আছে, এই রিসোর্সকে আসলে স্কোপ দিতে হবে, কাজ দিতে হবে। এই যে আজকে দেখি যে অনেক ইয়াং জেনারেশন সারাদিন অনেক কথা বলতেছে, এদেরকে কাজে নিয়ে আসেন, এদেরকে আসলে স্কোপ দেন। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রিটা আসলে এখন এই মুহূর্তে বাংলাদেশের ফরেন রেমিটেন্সের একটা ব্যাপক অংশ তারা নিয়ে আসে, মোর দেন 80+। আমি বরং ওই বেসিসেই থাকতে যাচ্ছি যে আসলে আইটি ইন্ডাস্ট্রির যে বডিটা আছে, এখানে কি আপনার মনে হয় যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা কাজ করে? আমি অনেস্টলি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি পলিটিক্যাল এইসব ট্রেড বডিতে পলিটিক্স আসবে কেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কয়টা লোক পলিটিক্স করে ভাই, কয়টা লোক পলিটিক্সে? এইখানে 2,500 কোম্পানি আছে। আমি যদি বলি যে 50টা কোম্পানি, তাদের সিইও এমডি হয়তো পলিটিক্যালি ইনভলভ, বাকি 100 কোম্পানি, বাকি তো 2400 কোম্পানি, তারা তো বিজনেস করে ভাই। এখন আপনি যদি এটাকে পলিটিক্যালি নিয়ে আসেন, তাহলে এটা তো ইন্ডাস্ট্রির জন্য ভালো না, এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে না। এইখানে ইন্ডাস্ট্রির রিয়েল পিপুলগুলোকে নিয়ে আসতে হবে লিডিংয়ে, এবং তারা যারা ইন্টারন্যাশনাল মার্কেট বুঝে তাদেরকে ইন্টারন্যাশনাল মার্কেটে দিতে হবে যে কীভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকতে হয়। যারা লোকাল মার্কেট ভালো বুঝে তাদেরকে বলতে হবে লোকাল মার্কেটে কীভাবে মেম্বারদেরকে টেনে এনে কীভাবে তৈরি করতে হবে। যারা স্টার্ট আপ নিয়ে কাজ করতে তাদেরকে স্টার্ট আপদের ডেকে এনে গ্রুমিং করাইতে হবে। ইউনিভার্সিটি লেভেলে একাডেমি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন করাইতে হবে, এবং সারা ওয়ার্ল্ডব্যাপী ব্র্যান্ডিং করাইতে হবে, বিভিন্ন দেশে নিয়ে যেতে হবে, B2B ব্যাচ পেকিং ইভেন্ট করাইতে হবে, তারপরে না ইন্ডাস্ট্রি গ্রো হবে। এইখানে পলিটিক্স, এটা তো নলেজ ইন্ডাস্ট্রি, এখানে পলিটিক্স এসে কি করবে? আমি যতদূর জানি যে আপনি একাধিকবার আইসিটি অ্যাওয়ার্ড পেয়েছেন, যে আইসিটি অ্যাওয়ার্ডের ব্যাকগ্রাউন্ডে কি কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কাজ করে কিনা? আইসিটি আমি এখন পর্যন্ত 6টা বেসিস ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। এর মধ্যে আমি 3বার চ্যাম্পিয়ন হয়েছি, 3বার রানার আপ হয়েছি। এটা কম্পিটিশন করে আসতে হয়, এবং একটা হিউজ অ্যামাউন্ট আপনার নাম্বার এখানে পার্টিসিপেট করে, এবং পার্টিসিপেট করে এটা 5টা 6টা স্টেপে এটা হয়, আপনার জাজমেন্ট হয়, এবং সেইখান থেকে যারা চ্যাম্পিয়ন হয় তাদেরকে বিদেশে অ্যাপিকটা অ্যাওয়ার্ডে পার্টিসিপেট করতে পাঠানো হয়। আমি তো অ্যাপিকটাতেও, ভিয়েতনাম অ্যাপিকটাতেও মেরিট অ্যাওয়ার্ড নিয়ে এসেছি, এবং 41টা দেশের মধ্যে কম্পিটিশন করে। সো ওই জিনিসটা কিন্তু আমাকে গ্রুমিং করছে। এই যে বেসিস ন্যাশনাল অ্যাওয়ার্ডে আমি পার্টিসিপেট করেছি, এবং প্রেজেন্টেশন তৈরি করে, সেই প্রত্যেকটা প্রজেক্ট কেন্দ্রিক প্রেজেন্টেশন তৈরি করে, প্রেজেন্টেশনকে জাজের সামনে প্রেজেন্ট করে তারপরে অ্যাওয়ার্ড উইন করতে হয়, এবং সেই অ্যাওয়ার্ডটাকে আমি ইন্টারন্যাশনালি নিয়ে যে ওইখান থেকে অ্যাওয়ার্ড উইন করা। এখানে পলিটিক্স কোথায়? না, আমরা যতটুকু জানি যে বিগত আওয়ামী আমলে আপনার বিভিন্ন মন্ত্রীদের সাথে আপনার ভালো সম্পর্ক ছিল, তো সেই সম্পর্কের কারণে আপনি কোনো ফ্যাসিলিটি পেয়েছেন কিনা? এটা আমি রিসেন্টলি আমি জানতে পারছি যে আমার আসলে অনেকের সাথে ভালো সম্পর্ক ছিল। ফার্স্ট অফ অল আমি আপনাকে একটা জিনিস মেক শিওর করি, আমার এই ক্যারিয়ারে আজকে পর্যন্ত আমি কোনো দলের প্রাথমিক সদস্যপদ নাই, এবং কোনো দিন কোনো পলিটিক্যাল ইভেন্টে আমি কখনো কোনো চেয়ারে বসি নাই, অডিয়েন্সের চেয়ারেও বসি নাই। সেকেন্ড, আমার লাইফে আমার আইসি ডিভিশনে আমার মনে হয় 5-6 বারের বেশি গেছি না, আমি 5-6 বারের বেশি আমি আইসি ডিভিশনে যাই নাই। সচিবালয়ে আমার লাইফে 2-3 বার গিয়েছি, তাও স্পেসিফিক কোনো পারপাসে। তাহলে লাস্ট অভিযোগটা আসলে আসছে কেন? আমি এটা বলতে পারবো না, যারা দিয়েছে হয়তো বা না জেনে না বুঝে এটা করেছে। আমি বলি আপনাকে, আর কয়েকটা স্ট্যাটিস্টিক দিই, তাহলে আপনি বুঝে যাবেন। লাস্ট 12 বছরে গভর্নমেন্টে আমার সর্বোচ্চ ওয়ার্ক অর্ডারের ভ্যালু ছিল 64 লাখ। ভ্যাট ট্যাক্স বাদ দিলে এটা 55+। আপনার এমনিতে যদি জানতে চাই যে ইয়ারলি অ্যাভারেজ রেভিনিউ কত আসে আপনার? সেটা আমার রেভিনিউর বিগ
পার্ট হচ্ছে প্রাইভেট সেক্টরের, মানে অ্যামাউন্টটা যদি শেয়ার করা যায়। এটা আমি ওপেনলি শেয়ার নাই করলাম, বাট এটা আমি আপনাকে বলি আমার কোম্পানির বিলো 5% গভর্নমেন্ট, তাও ভেরি স্পেসিফিক ক্লায়েন্ট। টেলিটক, টেলকো ইআরপি আমরা করেছি, ঢাকা ওয়াসার ইআরপি আমরা করেছি, প্রবাসী কল্যাণ ইআরপি আমরা করেছি, জিয়া সার কারখানার ইআরপি আমরা করেছি। রিসেন্টলি আমি যেটা দেখলাম যে আপনি কৃষি কার্ড যখন প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বিতরণ করেন তখন আপনি ওই অনুষ্ঠানটায় ছিলেন, তো এটাতে আসলে ইনভলভ হওয়ার গল্পটা কি? ইয়েস, ইটস মাই অনার অ্যান্ড প্রিভিলেজ টু স্টেজ, আমি প্রধানমন্ত্রীর সাথে একই স্টেজ শেয়ার করে একটা কৃষি স্মার্ট কার্ড প্রজেক্টের প্রি পাইলটিং করেছি। এটা আমার জন্য অনেক বড় সম্মানের, পুরো ইন্ডাস্ট্রি আমাকে নিয়ে প্রাউড ফিল করতে পারে। সেকেন্ড, এই প্রজেক্টে আমাকে ফোন করে নিয়ে যাওয়া হয়েছে এবং আমি 1.5 বছর এই স্মার্ট কার্ড প্রজেক্ট নিয়ে আমি কাজ করেছি। আমি গ্যাপ অ্যানালাইসিস করেছি, আমি 15 দেশে কৃষক স্মার্ট কার্ড ইমপ্লিমেন্ট হয়েছে প্রত্যেকটা নিয়ে অ্যানালাইসিস করেছি, আমি টন নিয়ে কাজ করেছি এবং আমার সাথে আরও অনেক কোম্পানি কাজ করেছে এবং তারা আমাদেরকে বলেছে যে এটা যে 5ই আগস্টের পরের কথা, এটা 5ই আগস্টের পরে তারা আমি ফার্স্ট কল পাই যে আপনারা একটু আসেন, আমাদের এই প্রজেক্টটা নিয়ে আমরা একটু সিরিয়াসলি চিন্তা করতেছি, আপনারা আমাদেরকে একটু হেল্প করেন। তখন এই প্রজেক্টে যে আমাদের টিম অ্যারাউন্ড 1.5 বছর উপরে এই প্রজেক্টে আমরা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য অ্যানালাইসিস পিওসি করে দিয়েছি, তারপরে হচ্ছে গ্যাপ অ্যানালাইসিস করে দিয়েছি, 15টা দেশে স্মার্ট কার্ড ইমপ্লিমেন্ট হয়েছে সেগুলো অ্যানালাইসিস করে দিয়েছি, টর তৈরি করতে যে কী মডিউল হইলে বেটার হয় সেটা করে দিয়েছি। এগুলো করে দেওয়ার পর ওনারা আমাকে ছোট্ট একটা, তাও গভর্নমেন্টের আর একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাকে খুবই অল্প অ্যামাউন্টের একটা ওয়ার্ক অর্ডার দেয়। কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পর আমাকে বলে যে যেহেতু ওইটার সাথে এটা রিলেটেড, আপনি একটু কাইন্ডলি এই প্রি পাইলটটা আমাদের সাথে করে দেন। তারপর আমাদের টিম, আমার মনে হয় যে রোজার মাসে প্রত্যেক রাত 3টা-4টা পর্যন্ত কাজ করে, সেহরি খেয়ে সবাই ঘুমাইতো, ঈদের দিন একদিন ছুটি ছিল। একটা বিগ টিম অ্যারাউন্ড 30+ মেম্বার 1.5 মাস কাজ করে, দিন রাত কাজ করে এই প্রজেক্টটা সাকসেসফুল করে, প্রি পাইলটটা সাকসেসফুল করে। এখানে আমি আরও একটা কথা বলি, দেখেন এটা কি প্রজেক্ট। আমি একজন কৃষক ফ্যামিলির ছেলে, এইখানে যেটা কথা হচ্ছে বিদেশে টাকা পাচার করার কথা হচ্ছে না, কৃষকরা বেনিফিটেড হবে এবং এই প্রজেক্টটা এমনভাবে করতে হবে যে সত্যিই যেন কৃষকরা বেনিফিটেড হয়। এটা একটা অনেক সুন্দর প্রজেক্ট, আপনি যতটুকু জানেন তার চেয়ে অনেক সুন্দর প্রজেক্ট এটা। একটা কৃষক, আমাদের দেশে একসময় 80%-এর বেশি কৃষক ছিল, এখন তো সংখ্যাটা 45+। এত সংখ্যা কমে গেছে কেন? এই কৃষি প্রধান বাংলাদেশে কৃষি কমে যাচ্ছে কেন? এইখানে যেই প্ল্যানটা করা হয়েছে, যেই ভিশনটা নিয়ে আসা হয়েছে, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। প্রত্যেকটা কৃষক, তাই সে আপনার তার কি পরিমাণ কৃষি জমি আছে, সে কৃষক কি কাজ করে, কোন ফসলটা তার এখানে হবে, তাকে গ্র্যান্ট দিবে, তাকে লোন দিবে, তাকে সাবসিডি দিবে। তারপর তার এমনও প্ল্যান আছে যে সে যখন ধান গড়ে তুলবে সে কত অংশ বিক্রি করবে, সেই তথ্যটাও এখানে কালেক্ট করা হবে। এবং একটা কৃষক যখন তার ফসল করার জন্য গভর্নমেন্টের কাছে সাবসিডি পাবে, এই যে এখন আপনার আসল কৃষকের হাতে কার্ডটা যাচ্ছে কিনা, এটা কি আসলে আমরা এনশিওর করতে পারবো কিনা কোনোভাবে? আপনার টেকনোলজি দিয়ে আমরা এটা বলছি 100%। এই প্রজেক্টের এখন পর্যন্ত যে প্ল্যানিং, যে মাস্টার প্ল্যান, এটা বিয়ন্ড ইমাজিনেশন। এত সুন্দর জিনিসটা এবং সত্যিকার কৃষকের হাতে জিনিসটা পৌঁছবে এবং যে প্ল্যানে এটা দেওয়া হচ্ছে সেটা সত্যিই যদি বাস্তবায়ন হয়, এই দেশের কৃষি উপকৃত হবে, এই দেশের গরিব মানুষ উপকৃত হবে। আই এম অনার্ড যে আমি এই প্রজেক্টে আমার কাজ করার সুযোগ পেয়েছি। তারপর আপনার কি মনে হয় যে কৃষি কার্ডটা আসলেই কৃষকদের জন্য ফলপ্রসূ একটা প্রজেক্ট হবে? ডেফিনেটলি এটা খুবই ইম্পর্টেন্ট। এই মুহূর্তে কৃষকের জন্য কাজ করা, কৃষকদের জন্য কাজ করা সো ইম্পর্টেন্ট। আমাদের আরো কিছু কার্ড ইন্ট্রোডাকশন দেখছে, আরো নতুন অনেকগুলো কার্ড ইনিশিয়েটিভ এই গভর্নমেন্ট নিয়েছে, তো আপনার কি অন্য কোনো কার্ড প্রজেক্টে এই ধরনের কাজ করার সুযোগ হয়েছে কি? না, আমি আপনাকে আবার ক্লিয়ার করি, আমার এই প্রজেক্টের বাইরে গভর্নমেন্টে লাস্ট 13 বছরে আমার সর্বোচ্চ ওয়ার্কারের ভ্যালু হচ্ছে 64 লাখ টাকা, তাও ঢাকা ওয়াসায়। আচ্ছা, ঠিক আছে, ওইখানে অনেকগুলো প্রজেক্ট ফেল করার পর এটা আমার ইআরপির প্রজেক্ট নিয়েছিল।
সো এটা আমাকে আসলে অনেকগুলো টিম এখানে R&D করেছে, আমিও একটা পার্ট ছিলাম। R&Dতে ভালো করেছি বিধায় আমাকে এখানে কাজ করার সুযোগ করে দিয়েছে, এবং সেটা ছিল 1.5 বছর বেশি সময় আমি এখানে R&D করেছি। ব্যাকগ্রাউন্ড স্টোরি তো কেউ জানে না, এবং আমার ওই প্রজেক্টে কাজ করার সুযোগ হয়নি। আমাকে ওই গভর্নমেন্টের আরেকটা প্রতিষ্ঠান আমাকে কাজ দিয়েছে। তো এই গভর্নমেন্টের প্রজেক্টে কি আপনার মনে হয় যে আসলে আপনি ভালো টিম থাকলে বা আপনার কাজের এক্সপিরিয়েন্স ভালো হলেই কেবল পাওয়া যায়, নাকি হচ্ছে কখনো কখনো আবার লবিং থেকেও কাজটা আসে? দেখেন, এই প্রজেক্টটা খুব ইম্পর্টেন্ট বিকজ আমাদের প্রাইম মিনিস্টার এখানে ইনভলভ। সো এইখানে তারা প্রত্যেকটা জিনিস চয়েস করছে বেস্ট, কোনো স্যাক্রিফাইস, কোনো জিনিস এইখানে আমি এখন পর্যন্ত যা দেখেছি যে প্রত্যেকটা জিনিস তারা যে চুজ করতেছে, এখানে আসলে অন্য কিছুর কোনো সুযোগই নাই, কারণ এটা ফেল করা যাবে না। এটা কৃষকের প্রজেক্ট, এটা প্রাইম মিনিস্টারের প্রজেক্ট, এটা তারেক রহমানের প্রজেক্ট, এটা বিএনপির প্রজেক্ট। সো তাদের ভিশন নিয়ে তারা আগাচ্ছে। সো এইখানে যদি বিএনপির প্রজেক্ট, তারেক রহমানের প্রজেক্ট, প্রাইম মিনিস্টারের প্রজেক্ট, গভর্নমেন্টের প্রজেক্ট, এটা যদি তারা রং লুক সিলেক্ট করে, এই প্রজেক্ট উইল ডাই ডে আফটার টুমরো, দেন হু উইল টেক কেয়ার দিস ম্যাটার। সো দে চুজ এভরিথিং, তারা বেস্টটা চুজ করেছে। অ্যান্ড বেস্টটার মধ্যে যদি আমি আসি, আই এম সরি, আই এম নট এ কোন পলিটিক্যাল পারসন, আই এম সিম্পল বিজনেসম্যান। মনোহর ভাই, আমার একটা ব্যাপার জানার ছিল যে আপনি আওয়ামী গভর্নমেন্টের যে মিনিস্টার যারা ছিল তাদের সাথে কাজ করেছেন, বিএনপির সাথে কাজ করছেন, আপনার কি মনে হয় যে বিজনেসম্যানের পলিটিক্যাল স্ফেয়ারে আসলে কিভাবে রোল প্লে করা উচিত? ফার্স্ট অফ অল, আমি গভর্নমেন্টের কাজই করি নাই, ভেরি ফিউ কয়েকটা কাজ করেছি, কারণ আমার ওটা ইন্টারেস্ট পার্টি ছিল না। লাস্ট 13 বছর গভর্নমেন্ট এখন করছেন, আমরা এখন আমি করেছি বিকজ ওইখানে আমার একটা R&D করার সুযোগ হয়েছিল। আমি সিটি কর্পোরেশন নিয়েও R&D করেছি। আমি একবার বাংলাদেশে হয়েছিল আপনার কোভিড নিয়েও আমি R&D করেছি। আমার R&D থাইল্যান্ডে ইমপ্লিমেন্ট হয়েছে 1 মিনিটে কোভিড ডিটেকশন, ভিয়েতনামে ইমপ্লিমেন্ট হয়েছে 1 মিনিটে কোভিড ডিটেকশন, মালয়েশিয়া ইমপ্লিমেন্ট হয়েছে। সো আমি সিটি কর্পোরেশন স্মার্ট সিটি নিয়ে R&D করেছি। আমি যে একবার বাংলাদেশে ডেঙ্গুতে অনেক লোক মারা যায়, আমি ডেঙ্গুর মশার স্প্রে আপনার যে স্প্রে করে ফগার মেশিন কিভাবে অটোমেশন করা যায় সেটা নিয়ে আমি ফগার মেশিন কিনেছিলাম, সেটা নিয়ে আমি R&D করেছি। এবং আমি মেকশিওর করেছি যে একটা ফগার মেশিনে যদি একটা সাউন্ড ডিটেক্টর দিয়ে দেওয়া যায়, একটা স্মোক ডিটেক্টর দিয়ে দেওয়া যায়, একটা ফুয়েল কনজাম্পশন ডিটেক্টর দিয়ে দেওয়া যায়, এবং একটা তাকে যদি গুগল ম্যাপের মতো একটা ম্যাপ ধরায় দেওয়া যায়, সে আসলেই এই ফগার মেশিন চলবে এবং ধোঁয়া বের হবে এবং বাংলাদেশের সব ঢাকা অলিগুলি মেনটেন করবে। এই সিস্টেমটা করে দিলে এই তেল তারা ড্রেনে ফেলতো না। আমার এই স্পেসিফিক প্রশ্নের জায়গাটা ছিল মনোহর ভাই যে আমরা অ্যাজ এ বিজনেসম্যান আমাদের কি সরাসরি পলিটিক্সে ইনভলভ হওয়া উচিত কিনা? না, আমি এখানে পলিটিক্স ব্যাপারটা আসবেই কেন? আমি বিজনেসম্যান, আমি কাজ করি ইন্টারন্যাশনাল মার্কেটে, আমি কাজ করি প্রাইভেট সেক্টরে, আমি কাজ করি গভর্নমেন্টে। এখন আমি যেহেতু একটা প্রজেক্টে ইনভলভ হয়েছি, সো আগের সরকারের আমলে আমি পলকের সাথে কোনো দিন এক টেবিলে বসে চা খাই নাই, আর কিংবা আমি কোথাও কোনো মন্ত্রীর সাথে এক টেবিলে বসে চা খাই নাই। আমার সাথে যেটা দেখা হয়েছে সেটা হয়েছে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমি অ্যাওয়ার্ড রিসিভ করেছি। আরেকটা ছবি, আমি একটা সফট এক্সপোতে পার্টিসিপেট করেছি আমার স্টলে। আরেক ছবি, জাপানে একটা ফেয়ার হয়েছিল জাপান আইটি উইং, সেইখানে স্টল ভিজিটে গেছে উইথ বাংলাদেশের অ্যাম্বাসেডর, সেই ছবি। এইগুলো আমার স্টলে, আমার অ্যাওয়ার্ড রিসিভের ছবি, আমার ইভেন্টের ছবি, এগুলো দিয়ে যদি বলা হয় যে আমি আওয়ামী লীগ করতাম, এখন আমি কৃষক কার্ড উদ্বোধন করেছি, এখন যদি নেক্সট গভর্নমেন্ট এসে বলে যে আমি বিএনপি করেছি, আমার কি করা আছে ভাই? আমি একটা বিজনেসম্যান ছিলাম, বিজনেসম্যান আছি, বিজনেসম্যান থাকবো। আমি একজন এন্টারপ্রেনার, আমি সেটাই থাকতে চাই ভাই। আমার পলিটিক্স করা দরকার নাই, এবং আমার পলিটিক্স নিয়ে কোনো স্বপ্ন নাই। হ্যাঁ, যদি কখনো পলিটিক্স করার ইচ্ছা হয় তখন মন্ত্রী এমপি হওয়ার জন্য করব, এখন আমার কোনো পলিটিক্স নিয়ে চিন্তা নাই। তার মানে এই ইচ্ছাটা আপনার আছে, মন্ত্রী এমপি হওয়ার ইচ্ছাটা আপনার আছে? যদি জানতে চাই, এটা কথার কথা বললাম, বাট এখন আমি পলিটিক্সে ইনভলভ না, এবং আজকে পর্যন্ত টিল টুডে আমার কোনো দলের প্রাথমিক সদস্যপদ নাই। এখন আর একটু জানতে চাই যে 2013 থেকে 26 একটা লং জার্নি প্রাইড সিজের। সো এই মুহূর্তে প্রাইড সিজের ভ্যালুয়েশন আপনারা কত করছেন? আমি কোম্পানি আইপিওতে যাচ্ছে, আশা করতেছি 2028-এর মধ্যে আইপিওতে যাবে। আমাদের টার্গেট হচ্ছে এটা মোর দেন 100 কোটি টাকার করা। আইপিওতে 100 crore জন্য যাচ্ছেন, তো টোটাল ওভারঅল ভ্যালু 200 crore।
50% আপনারা ছাড়ছেন আইপিওর জন্য। ওকে, সো এটা অনেক সময় তো অনেকে আইপিওতে যেতে চায় না, পাবলিক মার্কেটে যেতে চায় না। আপনারা আসলে কি চিন্তা করে পাবলিক মার্কেটে যেতে যাচ্ছেন? কারণ এই প্রাইসিস ইজ নট মাই ইন্ডিভিজুয়াল এফোর্ট, ইটস এ গ্রুপ অফ পিপলের এফোর্ট। আমার সাথে গত 13 বছর যেই লোকগুলো কাজ করতেছে, হোয়াট ইজ দেয়ার বেনিফিট? সো আমি আসলে এই প্রতিষ্ঠান একা আজকে এখানে নিয়ে আসি নাই। আমি আপনাকে শুরুতে যে কথাটা বলেছিলাম যে আমাদের কোম্পানির ডে ওয়ান থেকে আজকে পর্যন্ত অনেক লোক, আমি একা প্রাইসিসকে ওন করি না, এখানে অনেক নাম্বার অফ পিপল আছে যারা প্রাইসিসকে ওন করে। আমি যদি আজকে আইপিওতে নেই, আমি সবাইকে বেনিফিটেড করতে পারবো। আমি যদি এখন কাউকে শেয়ার দিয়ে দিই, ইট উইল নট ওয়ার্ক। না, এটা তো অনেক সময় আমরা দেখি শেয়ার মার্কেটে স্পেকুলেশন হয়। সো এটা তো আপনারও ফেস করতে হবে যখন আপনি শেয়ার মার্কেটে আপনার শেয়ারটা ওপেন করে দিচ্ছেন সবার জন্য। না, এটা ওই আগের মতো শেয়ার বাজার আর এখন নাই, এখন ওইটা ভেরি লিমিটেড। আমার লক্ষ্য অন্যটা। আমার লক্ষ্য হচ্ছে যে আমি যদি আইপিওতে যেতে পারি, যে এই যে আমার একটা গ্রুপ অফ পিপুল আছে, তাদেরকে আমি যদি শেয়ার দিয়ে দিতে পারি এবং সেই শেয়ারটা যে কোনো সময় সে আর সেল করে টাকা নিয়ে যেতে পারবে। সো আমার টার্গেট ওইটা। আপনি একই সাথে ফাউন্ডার অ্যান্ড সিইও, সো আপনি কি সিইও হিসেবে আলাদা করে স্যালারি নেন কিনা আপনার কোম্পানি থেকে? আমি আমার ফ্যামিলি, আমার বাবা মা, এটা টোটালটাই হচ্ছে আমি ডিপেন্ড অন দিস কোম্পানি, এবং আমার স্যালারির উপরে ডিপেন্ড আমার পরিবারের সবাই। এটা কি শেয়ার করা যাবে যে আপনার বর্তমান স্যালারি কত? ইয়েস, অফকোর্স শেয়ার করা যাবে, বাট এটা গত 1 বছর আমি কোম্পানি থেকে নিতাম 1 লাখ টাকা, কিন্তু আমার কোম্পানিতে আমার চেয়ে বেশি স্যালারির লোকের সংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছিল। তারপরে এটা আমাকে করা হয়েছে 2,80,000 টাকা। এখন বর্তমানে 2,80,000 টাকা নিচ্ছেন। হ্যাঁ, কিন্তু এটা করা হয়েছে, কারণটা ছিল যে আমি মানে 11 বছর বছর একটু জানতে চাওয়া যে আপনার নিজেরই কোম্পানি, তো আপনি আবার আলাদা করে কেন স্যালারিটা ধরছেন? কারণ এই কোম্পানি আমার না, এই কোম্পানি আমাদের সবার। আমি যদি কোম্পানি থেকে টাকা নেওয়া শুরু করি, এই কোম্পানি আজকে এখানে আসতো না। আমি যদি কোম্পানির টাকাটাকে নিজের এন্টারটেনমেন্টে আমি খরচ করা শুরু করি, আমার কিছুই থাকবে না। সো আমি একটা অ্যামাউন্ট, আমি মনে হয় 1 লাখ টাকা নিয়েছি 6 বছর, এবং 2000 এটা সম্ভবত 25-এ আমার স্যালারি 2,80,000 করা হয়েছে। এটা করা হয়েছে কারণ আমি যখন 1 লাখ টাকা নিতাম, 1 লাখ টাকা আমার হইতো না। এখন কি 2,80,000-তে আপনার হচ্ছে? ভাই, 10 লাখ নিলেও হবে, 1 লাখ নিলে হবে। আপনাকে ওই 1 লাখ টাকার মধ্যে আপনাকে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনি 2 লাখ টাকা আপনার স্ট্যান্ডার্ডাইজেশন ওইটার মধ্যে রাখতে পারলেই হয়। আমি 1 লাখ টাকার মধ্যে যখন ছিলাম, আমার ওয়াইফও এত তার মানে এত ডিমান্ড নাই। উই আর ভেরি সিম্পল, তো আপনার এই যে 6,000 থেকে 2,80,000 যে জার্নিটা, কোন সময়টা আপনার কাছে মনে হয় যে ওই 6,000-এর সময় তো আপনার স্ট্রাগলটা অনেক বেশি ছিল, 2,80,000-তে এসে স্ট্রাগলটা কমে গেছে? আপনি একটু আগে অ্যামিউজমেন্টের গল্প বলেন আমাকে একটা, তো কোন সময়টাকে আপনি আপনার মনে হয় যে বেশি এনজয় করছেন, সবচেয়ে বেশি বা বেশি প্রোডাক্টিভ যদি বলি? বেশি প্রোডাক্টিভ আমি এখন, কারণ আমার এখন সবচেয়ে সময় কাটে হচ্ছে আমার ভার্সেটাইল প্রজেক্ট নিয়ে, আমার স্টার্ট আপ নিয়ে আমার ভালো সময় কাটে, আমার ইআরপি নিয়ে অনেক ভালো সময় কাটে, আমার গভর্নমেন্টের কৃষক স্মার্ট কার্ড নিয়ে আমাদের একটা বড় R&D টিম তৈরি করেছি, যেটা আসলেই কিভাবে এটা সত্যিকারে আমি আমার লাইফের কোনো প্রজেক্টে ফেল করি নাই, এবং লাস্ট লেভেল পর্যন্ত আমি ট্রাই করি। এবং আজকে আমাদের সাকসেসের অনেক কারণ হচ্ছে আমরা কোনো প্রজেক্ট ফেল করি না। সর্বোচ্চটা দিয়ে আমরা প্রজেক্ট করার আগে এটা নিয়ে ফুল অ্যানালাইসিস করি যে এটা কীভাবে আসলে সাকসেসফুল করা যায়, সেটা গভর্নমেন্ট হোক, সেটা প্রাইভেট হোক, সেটা ইন্টারন্যাশনাল হোক। সো আমি যেহেতু এটা নিয়ে কাজ করার সুযোগ হয়েছে ক্ষুদ্র স্কেলে, সো আমি এটাকে আমার জায়গায় থাকলে আমি 100% সাকসেসফুল করার চেষ্টা করব। আর গভর্নমেন্টেরও যেহেতু আন্তরিকতা আছে এবং তারা সেটা ভাববে ডেফিনেটলি। এখন এই মুহূর্তে যদি নতুন একজন উদ্যোক্তা, ঠিক আপনি 13 সালে যেভাবে শুরু করেছিলেন, সে যদি শুরু করতে চায়, তার জন্য আপনার পরামর্শ কি হবে? তার জন্য পরামর্শ হচ্ছে সাহস রাখতে হবে, সাহস রাখতে হবে। এটা বড়লোক বাবাদের সন্তানদের জায়গা না, এই জায়গাটা হচ্ছে বা গরিব বাবার সন্তানদের জায়গাও না,
এই জায়গাটা হচ্ছে স্কিল। ইফ ইউ আর স্কিল, ইফ ইউ আর ব্রেভ, গো অ্যাহেড। এবং আনটিল ইউ স্টপ, আনটিল ইউর সাকসেস, ইউ ক্যান্ট স্টপ। অনেকে হয় কি যে আজকে ভালো, আগামী দিনটা কষ্টের, ডে আফটার টুমোরো আরও কষ্টের, ওখানে যে সবাই ছেড়ে দেয়। কিন্তু তারপরের দিনে আসলে সাকসেসের সূর্যটা ওঠার কথা। শেষ পর্যন্ত আসলে অনেকে যেতে পারে না। ধৈর্য রাখতে হবে, ভিশন রাখতে হবে, ক্লিয়ার ভিশন। আমি যেদিন ইআরপি নিয়ে কাজ শুরু করছি, আমার ড্রিম ইআরপির বাইরে কখনোই ছিল না। আমি 8-9 বছর পরে আমরা মুভ করেছি যে হ্যাঁ, এখন আমাদের ইআরপি প্রাইভেট সেক্টরের অনেক ইন্ডাস্ট্রি আমরা কভার করেছি, এখন ইন্টারন্যাশনাল মার্কেটেও কাজ করতেছি, এখন আমরা গভর্নমেন্টেরও কিছু প্রজেক্টে ইনভলভ হব। সো এখনকার অনেকে হয় কি যে ট্রেড লাইসেন্স করার পর গভর্নমেন্টের কাজের দিকে ফোকাস হয়ে যায়। আসলে আগে নিজেকে, নিজের কোম্পানি প্রিপেয়ার করতে হবে, টিম প্রিপেয়ার করতে হবে, প্রোডাক্ট তৈরি, প্রোডাক্ট বেস কোম্পানি করতে হবে। প্রোডাক্ট বেস কোম্পানি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সার্ভিস বেস কোম্পানি করতে হবে। তাহলে সাস্টেনেবল একটা মডেলে চলে আসা যাবে। আমি বাংলাদেশের অনেককে চিনি যারা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করে এবং হিউজ রেভিনিউ আর্ন করে, কিন্তু তাদের কথা আপনারা কেউ জানেন না, তাদের কথা লাইমলাইটে আসে না। যারা খারাপ কথা বলে কিংবা নেগেটিভ কথা বলে তাদেরকে আমরা সবাই বেশি চিনি, কিন্তু রিয়েল পিপুলরা আমি চিনি। আমি ইন্ডাস্ট্রিতে আমাদের ওইটা একটা কমিউনিটি আছে, যে কমিউনিটিতে দেখা যায় যে আসলে অনেক ছেলে, এবং মোস্ট অফ দ্য ছেলে বাইরে চলে যাচ্ছে, মোস্ট অফ দ্য ছেলে চলে যাচ্ছে, এবং সে বাংলাদেশে টাকা আনা একটা ঝামেলা, পাঠানো একটা ঝামেলা, এবং আমাদের এই যে মানুষজনের ট্রাস্টে একটা প্রবলেম আছে। আপনি যাই করতে যান মনে খেতে গেছে। সো ভিশনটাকে কেউ আসলে, স্বপ্নটাকে কেউ মূল্যায়ন করে না। তো অনেক ছেলে আছে আমি চিনি এবং আমি জানি দে আর ডুইং গুড ইন ভেরি গুড ইন্টারন্যাশনাল মার্কেট। ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক ভালো কাজ করতেছে। যে দেশে গুণের কদর নাই সে দেশে গুণই জন্মে না। আপনি আজকে আমাদের এনবিআর 72,000 ফাইল ওপেন করেছে, রাইট? কিন্তু ব্র্যান্ডিংটা যদি পজিটিভ হইতো, আমি আজকে যদি যারা ভালো ট্যাক্স পেয়ার করে তাদেরকে যদি আপনি সম্মানিত করতেন, মানুষ আরও এনকারেজ করতো ট্যাক্স দিতে। আর এখন আমি স্ট্যাটাস দেখি যে 74,000 চোরকে তারা ধরেছে। ইটস নট লাইক দ্যাট। তারা ভেরি অনারেবল, তারা ট্যাক্স পেয়ার, তাদেরকে সম্মানিত করেন। হ্যাঁ, আমি জানি এটা ডাইনামিক্যালি এগুলো সিলেক্ট হয়েছে, বাট এটা প্রেজেন্ট করেন সুন্দরভাবে। এবং ট্যাক্স যারা দেয়, ভালো অ্যামাউন্টের ট্যাক্স যারা দেয় তাদেরকে কথায় সম্মানিত করেন, কথায় সম্মানিত। তাহলে দেখবেন যে আরেকজন ট্যাক্স দিবে। যে এখন আইটিতে যারা ভালো করতেছে তাদেরকে সম্মান দেন, দেখবেন যে আরেকজন উঠে আসবে। আমি দেখলাম যে বাংলাদেশে একটা কমন ট্রেন্ড আছে যে কোম্পানির টোটাল রেভিনিউ কত, আর্নিং কত, এটা অনেকেই শেয়ার করতে চায় না। তো এটার পেছনে আসলে কারণটা কি আপনার মনে হয়? এটার পেছনের কারণ অনেকে আসলে ডিসক্লোজ করতে চায় না, দিস ইজ ট্রু। বাট আমাদের দেশে কোম্পানিগুলো এত রিচ না। যারা আপনি যেটা মনে করতেছেন যে আমি অনেক রিচ, অনেক বড় কোম্পানি রান করতেছি, আসলে আমি ওই জায়গায় নাই। কারণ আমাদেরকে অনেক কষ্ট করে ইয়ে করতে হয়। আপনি আমার প্রাইভেট সেক্টর থেকে 1 টাকা বের করা ভেরি ডিফিকাল্ট। আর প্রাইভেট সেক্টরে তাদের বিজনেসের অবস্থা আরও খারাপ। সো আমি যখন তাদের স্যালারি দিতে পারতেছে না, তখন আমার টাকা তারা কীভাবে দিবে? আমি ইন্টারন্যাশনাল মার্কেটের টাকাটা রাইট টাইমে পাওয়া যায়। আর গভর্নমেন্টে তো আমার ফুটপ্রিন্টই কম, কাজই তো করিনি। সো এখানে তো আমার রেভিনিউ নাই। যে 5-6টা ফিক্সড ক্লায়েন্ট আছে, এর মধ্যেই তো আমি আছি। আর আপনি যেটা দেখেছেন, যেটা অনলাইনে আমি 600 কোটি টাকার মালিক, কিংবা পলকের সাথে আমার স্টেজ ছাড়া কোনো দিন দেখাই হয় নাই, তাও অ্যাওয়ার্ড রিসিভ করতে। তো আপনি এখন আমাকে কীভাবে বলেন যে আমি এটা বলতেই পারেন আপনি, রাইট? এবং আমি যেহেতু ব্যবসা করি, আমার অনেকের সাথে ছবি থাকতে পারে। তো এটা কিভাবে আপনি নেবেন যে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি আনসার দিতে পারি। আমি আসলে কোনো পলিটিক্সের সাথে ইনভলভ না। আমার প্রশ্ন হচ্ছে, আপনি এখন এ যাবৎকালে সর্বোচ্চ কত টাকায় আপনি একটা সিঙ্গেল ইআরপি সফটওয়্যার সেল করেছেন? প্রাইভেট সেক্টরে আমি 6 কোটি টাকায় সেল করেছি। 6 কোটি টাকা।
একটা সিঙ্গেল ইয়ার একটা সিঙ্গেল ইআরপি। এবং আমি বিদেশি সফটওয়্যারস রিপ্লেস করেছি মোর দেন 50+। আচ্ছা, যেগুলো আমাদের ইআরপিটা আসলে শুধু খালি আমি যে লোকালি সার্ভ করতেছি তা না, আমি বিদেশ থেকে যে ইআরপিটা কিনতেন সেটাকেও আমি স্টপ করাচ্ছি, যেটা কিনেছে সেটাকেও আমি রিপ্লেস করেছি। আপনার আমার দুবাই একটা ইআরপি সেল হয়ে আমাদের কয়েকদিন আগে সেল হয়েছিল আমাদের এই ইআরপিটা, কিন্তু এটা কন্ট্রাক্ট সাইন করতে পারি নাই কারণ দুবাইয়ে ভিসা দিচ্ছে না। আর রিসেন্টলি লেবাননে একটা সেল হয়েছে, আপনার ইজিপ্টে সেল হয়েছে, আফ্রিকায় তানজানিয়ায় সেল হয়েছে, মাদাগাস্কারে সেল হয়েছে। মাদাগাস্কে আমাদের অফিস পর্যন্ত আছে। সো আমাদের ব্যবসা বেসিক্যালি ইআরপি এবং ইন্টারন্যাশনাল মার্কেট। সো আমি নিজেরই ফার্স্ট আবিষ্কার করলাম আমি গভর্নমেন্টের কাজ করি। এর আগে তো আমি আসলে গভর্নমেন্টে ছিলামই না, আমার ইন্টারেস্টই ছিল না। এমন না যে আমি বলবো যে আমার তো ইন্টারেস্টই ছিল না, এখনও নাই। হ্যাঁ, আমার টিম আছে, দে আর পার্টিসিপেটিং সাম টেন্ডার এবং পাই না। তো এটা আমার এটার উপর আমি ডিপেন্ড না, আমি ডিপেন্ড হচ্ছে আমার ইআরপি, প্রাইভেট সেক্টর ইআরপি এবং ইন্টারন্যাশনাল মার্কেটের উপর। এগুলো যারা বলেছে কিংবা করেছে আই ডোন্ট নো, তারা তো জানে না ব্যাপারটা। আপনার নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য কি কি স্কিল তাদের গেইন করা দরকার বলে মনে করেন? এখন সময় হচ্ছে এআই, এটা সবাই বলে, আমিও বলি। এর সাথে সাথে আমাদের যেগুলো জিনিস করতে হবে সেটা হচ্ছে টেকনোলজি নিয়ে আসলে ডিটেল। আমাদের টেকনোলজিগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে এবং এআই এর যে ফিচারগুলো আসতেছে, এআই এর যে নতুন নতুন কনসেপ্টগুলো আসতেছে, এগুলো নিয়ে তাদের বেশি প্রতিদিনই আপডেট হচ্ছে, প্রতিনিয়ত এগুলো নিয়ে অনেক স্টাডি করতে হবে। এখন আমরা যদি এইভাবে আমি কথাটা বলি, সেটা হচ্ছে যে একটা সময় ছিল যখন মানুষ বলতো কম্পিউটার আসলে মানুষের চাকরি থাকবে না, কিন্তু কম্পিউটার আসার পর জব ক্রিয়েট হয়েছে, নতুন মার্কেট ক্রিয়েট হয়েছে, নতুন জব অপরচুনিটি তৈরি হয়েছে। সো এটা আসলে আরও বেশি ব্যাপক হারে তৈরি হয়েছে। এআইও যে সেম জিনিসটা করতেছে, নিউ জব রুল ক্রিয়েট করতেছে, নিউ জব অপরচুনিটি তৈরি করতেছে। সো এআই যে মিথ আছে যে এআই হচ্ছে আমাদের অনেককে জবলেস করে দেবে, এটা অ্যাকচুয়ালি সত্যি না, তাই তো? এটার এক দিক দিয়ে কমাবে, আরেক দিক দিয়ে বাড়াবে, আরেক দিক দিয়ে বাড়াবে। সো এটা থেকে আপনি এইভাবে চিন্তা করতে না। এখন কথা হচ্ছে আমরা কতটুকু রেডি। আমাদের এই লাস্ট 2-3 বছরে আমাদের ইন্টারন্যাশনাল এআই ব্র্যান্ডিং করে কোথায় যাচ্ছে, আমরা কতগুলো ইন্টারন্যাশনাল এআই প্রজেক্ট নিয়ে কাজ করার সৌভাগ্য হচ্ছে, সেটাও দেখতে হবে আপনাকে। এখন সেই সুযোগ তো আমাদের প্রফেশনালদের কম হচ্ছে, যার কারণে আমাদের এক্সপ্লোর কম। এই যে নতুন মার্কেট ক্রিয়েট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এআইকে কেন্দ্র করে। 26 সালে দাঁড়িয়ে আমরা যদি বলি, আজ থেকে 10 বছর পর বা 15 বছর পর কোন সেক্টরটা, আপনি যেমন 13 সালে ইআরপিটাকে টার্গেট করেছিলেন, এই মুহূর্তে আগামী 10-15 বছর পরে কোন এমন জায়গাটাতে গ্রোথ এইভাবে হতে পারে ইআরপির মতো? যেটা মনে করি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিটা এখনো আন্ডাররেটেড হিসেবে রয়েছে। সফটওয়্যারে যদি আমরা, হ্যাঁ, সফটওয়্যারের ক্ষেত্রে আমি যেটা বলবো যে এই মুহূর্তে আপনার আগে একটা প্রোডাক্ট বানাইতে অনেক খরচ হইতো, মার্কেটিং করতে অনেক বেশি এফোর্ট দিতে হইতো না। এখন প্রোডাক্ট বানায় ফেলা যায় ইজিলি, কিন্তু মার্কেটিংয়ে কম্পিটিশন বেশি, অনেক বেশি বেড়ে গেছে। তো যারা আসলে এআই নিয়ে বেশি কাজ করবে এবং বেশি নলেজ অ্যাকোয়ার করবে, তারা প্রোডাক্টেরও তৈরি করতে পারবে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে সেটাকে নিয়ে যেতে পারবে। আমার কাছে মনে হয় যে এআই এর উপর দক্ষতা যত বাড়বে এবং এআই এর ভার্সেটালিটি নিয়ে যত বেশি কাজ করার সুযোগ তৈরি হবে, ওই কোম্পানির স্কিল তত বাড়বে। এখন তো এমনও হয়েছে যে আপনার কোডিং করতে গেলে আগে যেমন একটা ট্রেডিশনাল প্রোগ্রামার বসে কোড করতো, এখন আপনি 70-80% কোড অটো জেনারেট করে নিতে পারবেন। জাস্ট এটাকে অ্যামেন্ডমেন্ট করে আপনার মতো কাজ করে নিতে পারেন। আপনার 7 দিনের কাজ আপনি 1 দিনে 2 দিনে করে ফেলতে পারবেন। আমাদের ওই দিকে অ্যাডাপ্টেশন বাড়াইতে হবে। এখন আমরা ট্রেডিশনাল কোডিংয়ের স্টেজেই রয়ে গেছি। আমার অফিসেই আমাকে এখন এগুলো নিয়ে ট্রেনিং ক্যাম্প করতে হচ্ছে, যে প্রফেশনালরা, এটা আসলে অভ্যাস মানুষের দাস। একজন আসলে আগে থেকে যেই প্র্যাকটিসে, সে প্র্যাকটিসের বাইরে যেতে চায় না। তো এখন আমি নতুন অফিসে ট্রেনিং সেশন অ্যারেঞ্জ করতেছি, কীভাবে এই কোডটা তুমি এআই দিয়ে জেনারেট করে তুমি কীভাবে এটাকে আরও সুন্দরভাবে তৈরি করতে পারো, এভাবে কাজ করতে পারো। এই অ্যাডাপ্টেশনটা খুব ইম্পর্টেন্ট, এখন এগুলো করতে হবে।
জি, ধন্যবাদ মনোয়ার ভাই, আপনার এই ব্যস্ত সময়ের মাঝে আমাদের সময় দিয়েছেন। আর আশা করি এই পর্বটা যারা দেখেছে তারা অন্তত আইটি সেক্টর সম্পর্কে একটা দারুণ ধারণা পাবে, আপনার অভিজ্ঞতা, আপনার গল্প সব কিছু মিলিয়ে। শেষ পর্যন্ত যারা দেখেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। কমেন্ট করে জানিয়ে দিন বিয়ন্ড বিজনেসের আগামী পর্বে কাকে দেখতে চান। এশিয়া পোস্টের সাথে যুক্ত হতে ফলো করুন এবং চোখ রাখুন আমাদের পরবর্তী আয়োজনে। আমি রিয়াজুল করিম আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।